मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি তাতে সাধারণ মানুষও তারা বলছেন সমাজের সংস্কারের থেকেও বা পরিবর্তনের থেকেও বেশি প্রয়োজন হয়েছে রূপান্তর। কেন? তার কারণটা আপনারা জানেন। দীর্ঘ 1 থেকে 1.5 মাস ধরে যে ঘটনা এবং ঘটনার সাক্ষী আমরা থেকেছি তাতে এই বিষয়টা যদি উত্থাপিত হয় তাহলে খুব একটা কি ভুল হচ্ছে? স্বাস্থ্য ভবনের সামনে যেখানে 11 দিন ধরে অবস্থানে ছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, সেই স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা একেবারে রাতারাতি বদলে গেল। গতকাল সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। স্বাস্থ্য ভবনের সামনে যেভাবে ধর্ণা উঠতেই ধর্ণা চত্বর একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে, তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে এভাবে কি দমানো সম্ভব? রাস্তায় আলকাতরা, এমনকি দেওয়ালে চুনকাম দিয়ে মুছে ফেলা হয় প্রতিবাদের চিহ্ন। স্লোগান মুছে দিয়ে মানুষের মন থেকে কি আন্দোলন মুছে ফেলা সম্ভব? এই যেমন নদিয়া বলতে গেলে নৈহাটিতে ঘটনা ঘটেছে, যেভাবে মাথাভাঙার ঘটনা ঘটেছে, এমনকি দমদম পার্কের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, যেখানে প্রতিবাদীদের ওপর শুধু চড়াও হওয়া নয়, যাতে প্রতিবাদ তারা না করতে পারেন সেই কারণের জন্য ধমকি চমকি এমনকি পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়ারও এইরকম ছবিও আমরা দেখেছি। কিন্তু সেখানে গিয়েও প্রশ্ন উঠছে, যেভাবে শাসক দল একটা সময় পথে নেমেছিল বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে, এবং সেই শাসক দলের যারা ক্যাডাররা রয়েছে তারা যেভাবে হুমকি দিচ্ছে, চমকি দিচ্ছে, শাসানি দিচ্ছে, সুতরাং এখানে কোথাও গিয়ে একটা বিচারিতা কি সামনে আসছে না? প্রশ্ন তো আমরা তুলবো, তার উত্তরও খোঁজবার চেষ্টা করবো, কিন্তু তার আগে একবার ছবিটা দেখুন। স্বাস্থ্য ভবনের সামনে একেবারে ধুয়ে মুছে গোটাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং কোথাও গিয়ে বলা হচ্ছে সৌন্দর্যায়নের জন্যই নাকি সেটা করা হয়েছে। দেখুন। ধর্ণা উঠতেই আন্দোলনের চিহ্ন মুছে ফেলতে মরিয়া শাসক। জুনিয়র ডাক্তাররা আংশিকভাবে কাজে ফিরতে না ফিরতেই স্বাস্থ্য ভবন চত্বর ধুয়ে মুছে সাফ করে দিল প্রশাসন। এতদিন যেখানে শোভা পাচ্ছিল জ্বালাময়ী স্লোগান, রং বেরঙের গ্রাফিটি, সেখানে এখন শুধুই রং আর আলকাতরার গন্ধ। সকাল 9টা থেকে প্রতিবাদের ভাষা কোথাও গিয়ে মুছে ফেলার একটা চেষ্টা যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি করা হলো। স্বাস্থ্য ভবন চত্বরে কাঁচা রঙের গন্ধ কিন্তু একেবারে বোঝা যাচ্ছে স্পষ্ট। এই গেটগুলিতেই প্রতিবাদের ভাষা, স্লোগান, বিভিন্ন যে পথচিত্র সেগুলি আঁকা হয়েছিল, লেখা হয়েছিল। এই যে গোটা রাস্তাটা, এই রাস্তা আমরা দেখেছি টানা 11 দিন প্রতিবাদের ভাষায় একেবারে রঙিন হয়ে উঠেছিল। এই দেওয়ালগুলোও আজকে নতুন রং করা হয়েছে। সকাল সকাল প্রশাসনের নির্দেশে কাজ শুরু করে দেন রঙের মিস্ত্রিরা। বেলা আস্তে আস্তে আন্দোলনের আর কোনো অস্তিত্বই রইল না সেখানে। সকাল 6টার সময় এসে কাপ চ্যানেল রাস্তার সাইডের নীল সাদা মাছ একটা জায়গায় লেখা ছিল তো দেখছিলাম, আমরা মেরে এই ইয়েতে যাচ্ছিল এই যে। এদিকে স্লোগান মোছা হতেই সৌন্দর্যের দোহাই দিচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়, আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব সেই জায়গাটা সুন্দর হবে না, আমি একটা এলাকায় যাব যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে জাস্টিস ফর আরজি কর। সমুদ্র হিমাচল সমবেত কণ্ঠে যখন বিচারের ডাক দিয়েছে, তখন রং বা আলকাতরা দিয়ে তা কি আদৌ মোছা সম্ভব? রিপাবলিক বাংলা। বিধাননগর পুর নিগমের যে পদক্ষেপ তাকে না হয় বলা হচ্ছে যে সুন্দর করে একেবারে ঝা চকচকে করে সাজিয়ে দেওয়ার জন্য নাকি এই ঘটনা, কিন্তু নদিয়াতে যে ঘটনা, নদিয়া নয় মাফ করবেন, নৈহাটিতে যে ঘটনা ঘটেছে সেটাকে সত্যিই সুন্দর করে সাজানোর জন্য? যে ঘটনা ঘটেছে মাথাভাঙাতে কোচবিহারের, সেই ঘটনাও কি সুন্দর করে সাজানোর জন্য? দমদম পার্কের ঘটনা, সেটাও কি সুন্দর করে সাজানোর জন্য এইরকমভাবে ধমকি চমকি এমনকি সেখানে পর্যন্ত ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে? এই ছবিগুলো তো আমরা দেখতে পাচ্ছি। কোথাও কি এটা মনে হয় না যে সৌন্দর্য সেটা অন্ততপক্ষে ভেতর থেকে আসার প্রয়োজন রয়েছে? যারা এখানে উপস্থিত রয়েছেন আলোচনায়, আমি তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে রয়েছেন একেবারে ডান দিকে দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শুভম সরকার, চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, আপনাকেও স্বাগত জানাই এই অনুষ্ঠানে আলোচনায়।
এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক। আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনা। আমি প্রথমেই সজলবাবু আপনাকে দিয়ে শুরু করি। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রীতিমতন চুনকাম করা হচ্ছে, আলকাতরা দেওয়া হচ্ছে, এই কালো করে দেওয়া কোথাও গিয়ে এটা কি মনে হচ্ছে না যে এই কালো রংটা দিয়ে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আলকাতরা দিয়ে সবটা মুছে ফেলে একেবারে সবটাই যেন কিছু হয়নি বিষয়টাকে সামনে রাখবার চেষ্টা করা হচ্ছে। পরে ক্রাইম সিনটাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, সেখানে যে বেসিনে রক্ত ধোয়া হয়েছিল, যে মেঝেগুলোতে রক্তের দাগ ছিল, সেই মেঝেগুলোকে যেভাবে তারা ধ্বংস করেছে, সেই দেওয়ালগুলোকে এবং সেই বেসিনটাকে ভেঙে চুরমার করা হয়েছে, এ তো সেরকমই একটা দাগ মুছে দেওয়া, রক্তের দাগ মুছে দেওয়ার একটা পরিকল্পনা ছাড়া অন্য কিছুর সাথে মেলানো যায় না। এগুলো যুগে যুগে ফ্যাসিস্টরা করে থাকে, স্বস্তিকার চিহ্ন আঁকতো হিটলার বাহিনী, ফ্যাসি বাহিনী, সেটা আমরা দেখেছি মানুষের দেওয়ালে দেওয়ালে কালো আলকাতরা দিয়ে, রক্তের লেখা মুছে দিয়ে তারা কালো আলকাতরা দিয়ে লিখে দিত। এটা তার সাথে মিলে যাচ্ছে এদের পদধূলি বা এদের কার্যকলাপ। স্বাভাবিকভাবে এটাকে ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের নেই সার্বিক ডক্টর ফোরামের পক্ষ থেকে, কারণ আন্দোলনের ভাষা এরা জানে এবং ভয় পায়, যার ফলে তারা যত তাড়াতাড়ি পারে সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করে। কিন্তু একটু মুছে দেওয়ার চেষ্টা করলেও মানুষের হৃদয়ে তো এটা গেঁথে আছে। প্রত্যেকটা মানুষ, আজকে পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্বের প্রতিটা মানুষের হৃদয়ে গেঁথে গেছে এই আন্দোলনের ভাষা। এই আন্দোলনের যে বক্তব্য, এই আন্দোলনের যে আবেগ রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেটাকে এইভাবে মুছে ফেলা যায় না। আলকাতরা দিয়ে এইভাবে যেভাবে পরিবেশ দূষণ ঘটানো হচ্ছে, সেই পরিবেশ দূষণ ঘটানোরও আমরা অত্যন্ত বিরোধিতা করি, ধিক্কার জানাই, নিন্দা করি যে এই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। কারণ এই যে থ্রেড কালচার যেভাবে মুছে দেওয়া, আপনার বললেন একটু আগে যে নদিয়া, তারপরে নৈহাটির কথা ঘটনা বললেন, বাঁকুড়াতেও এক সারদামণি মহিলা কলেজ রয়েছে, সেখানে দুজন ছাত্রীকে তারা প্রতিবাদে গেছিল বলে তাদেরকে ক্লাস থেকে বের করে দিচ্ছে। শ্যামল ছাত্রের মতো একজন নেতা, তিনি প্রভাবশালী নেতা, থ্রেড কালচারের নেতা। আমি বলবো সিবিআই এদের বিরুদ্ধে তদন্ত করুক যে এদের সাথে থ্রেড কালচারের কি যোগ রয়েছে, এবং যোগ থাকে তাহলে এদেরকেও আজকে ধরা হোক, কারণ থ্রেড কালচার তো চলছে। মানে সজলবাবু এইটা বলতে চাইছেন যে ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেখান থেকে এখনো পর্যন্ত শিক্ষা নেবার মতন ইচ্ছে বা সদিচ্ছা যেটাই বলুন না কেন, সেটা এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের হয়নি। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে শুভম তোমার কাছে আসে এই বিষয়টা নিয়ে, যে যেভাবে সবটা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এখানে গিয়ে কি মনে হয় যে তোমাদেরকে দমানো সম্ভব? যে বিচারের দাবি তোমরা তুলছিলে, যে সুরক্ষার দাবি তোমরা তুলছিলে, সেখান থেকে কি তোমরা সরে আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রথমে এই কথাটা জানলাম যে এখানে মেটানো হচ্ছে, বা আমরা যে ছবিগুলো যখন দেখলাম, তখন কি দোয়াই দেওয়া হলো না যে সৌন্দর্যায়নের জন্য এই সমস্ত করা হচ্ছে। আমার প্রথম কথা হচ্ছে যে আমরা তো শুধুমাত্র জুনিয়র ডাক্তার বলে নয়, প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা সমাজের সমস্ত শ্রেণী থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তাদের মনে যে বিদ্রোহের দাগ, যে দাগ কেটেছে, বিদ্রোহের আগুন, অথবা তাদের মনে আমি যদি বলি যে আন্দোলন যে দাগ কেটে, সেটা কি মুছতে পারবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই কথাটা বলতে গিয়ে বা এই যে ছবিগুলো যখন আমরা দেখছি, সবাই দেখছি, আমার তো মনে হয় যে এটাতে আরও বেশি লজ্জা করা উচিত যে রাস্তাগুলোকে মোছা হচ্ছে সৌন্দর্যায়নের নাম করে। আজকে আমরা ডাক্তার, আজকে আমরা হাসপাতালে যখন থাকি, হাসপাতালে যখন কাজ করি, খুব দুঃখের সাথে আমাকে এটা বলতে হচ্ছে যে আমাদের সেফটি সিকিউরিটির দাবির সাথে সাথে আমাদেরকে এটাও কিন্তু বলতে হয়েছে যে আজকে ডাক্তারদের বা রোগীদের যে ইউজ করা যে বাথরুমগুলো, সেগুলো পরিষ্কার নয়। হাসপাতালগুলোর কি অবস্থা? হাসপাতালগুলোর সিঁড়িঘর, হাসপাতালগুলোর দেওয়াল, প্রত্যেকটা, এগুলো কি সৌন্দর্যায়নের মধ্যে পড়ে না? এটা আমার প্রশ্ন, আমার নয়, আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের প্রশ্ন। যারা সরকারি হাসপাতালে গেছেন কোনো না কোনো সার্ভিস নেওয়ার জন্য বা সার্ভিস পেতে, আমার মনে হয় এগুলো সেই মানুষগুলো বুঝতে পারবে না যে যাদেরকে হয়তো সরকারি হাসপাতালে কোনোদিনও মুখ দেখতে হয় না, হ্যাঁ দেখতে হয় কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া, যখন হয়তো সিবিআই ডেকে পাঠায় বা অন্য কোনো ব্যাপার হয়। তো আমার মনে হয় যে এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মনে কিন্তু যে উঠেছে, যে এই যে সৌন্দর্যায়নের যে একটা দোহাই দেওয়া হচ্ছে, এই জিনিসটা আদৌ কতটা সত্যি। এবং সত্যি কথা বলতে আমি তুমি যখন এই প্রশ্নটা তুললে, আমি এইখানেই মূলত ফিরহাদ হাকিমের একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, যেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে তার আন্দোলন নিয়ে বা প্রতিবাদ নিয়ে বলবার কোনো কিছু নেই, কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলাটা দরকার। তিনি সেই বিষয়ে বক্তব্য রেখেছেন, একবার আপনাদের সামনে রাখি, শুনুন। না, আমরা আন্দোলনের জন্য না, এনকেডিএ জায়গাটা হচ্ছে
প্রচুর বাইরের মানুষ আসে, এবং আমি মেয়র হিসেবে বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই না, যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না, আমি একটা এলাকায় যাব, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু প্রশ্ন দেবাশিস বাবু, এই যে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে বিভিন্ন জায়গা সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, ইলেকশনের পর আমরা দেখি প্রত্যেকটা দেয়ালে এইরকমভাবে চুনকাম করা থাকে, পার্টির প্রতীক দিয়ে মূলত বিভিন্ন জায়গায় যে পোস্টারগুলো দেওয়া হয় সেগুলো একই রকম থাকে। অন্যদিকে আমরা এটাও দেখি বিভিন্ন জায়গায় ফেস্টুন পোস্টার যেগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে একেবারে ফালাফালা হয়ে গিয়েছে, কিন্তু সেগুলো তখনও পর্যন্ত সেখানে ওই রকম রয়েছে। সরকারি হাসপাতাল হোক বা সরকারি কোনো দপ্তর হোক, বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় পানির পিক থেকে শুরু করে নোংরা আবর্জনা ছড়িয়ে রয়েছে। আশপাশের মানুষজনের বাড়িঘর নালা পরিষ্কার হয় না, পুকুর ওই রকমভাবেই রয়েছে, সেখানে ডেঙ্গুর মশা জন্মাচ্ছে, কিন্তু সেগুলো পরিষ্কার হয় না। তাহলে পরিষ্কার কি শুধুমাত্র এই স্বাস্থ্য ভবনের সামনেটা? হ্যাঁ, একেবারে মানে ফিরহাদবাবুকে বুঝতে হবে সৌন্দর্যায়ন মানে শুধুমাত্র যে প্রতিবাদীদের কিছু বিজ্ঞাপনকে, মানে বিজ্ঞাপন নয়, কিছু দাবিকে মুছে দেওয়া হলো তাহলেই সৌন্দর্য বেড়ে গেল, এরকম নয়। যারা সল্টলেক নিউ টাউনে থাকেন তারা জানেন, বা বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন অঞ্চলে, উনি মেয়র হয়েছেন জানেন না কেন জানি না, ওনাদের বিভিন্ন বড় বড় ফ্লেক্স ফেস্টুন, যেখানে খালি বড় বড় মুখ আর এই সততার প্রতীক ইত্যাদি ইত্যাদি, ছোট বড় বিভিন্ন নেতা তারা জোরহাত করে দাঁড়িয়ে আছে। এই যে এত কদর্য যে সমস্ত ছবি টাঙানো আছে ফ্লেক্সগুলো, সেগুলোকে সবার আগে নামিয়ে ফেলা হোক। সেগুলো নামানো হচ্ছে না কেন? তাহলে সব থেকে ভালো লাগবে অ্যাটলিস্ট চোরেদের তো বিজ্ঞাপন হয় না, সেই বিজ্ঞাপনগুলোকে এইভাবে টাঙিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফ্লেক্স, এগুলো তো প্রথম দেখতে হবে। দুই, আমি আসার সময় আসছিলাম যখন, যে রাস্তার উপর দিয়ে আসছিলাম নিউ টাউনের এবং সল্টলেক থেকে, তুমি ভাবতে পারবে না কিভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, মানে এক হাত করে গর্ত, মানে প্রতি 12 মাসে 14 বার করে রাস্তা সরানো হয়, এবং এই রাস্তার এরকম হাল। সৌন্দর্যের কথা উনি বলছেন, মানে এখানেও এটাও যদি পরবর্তীকালে আলোচনা হয় দেখা যাবে এখানেও কত রকমের দুর্নীতি রয়েছে। মানে আমি আবার রিপিট করছি, 12 মাসে 14 বার করে রাস্তা সরানো হয়, মানে বরাদ দেওয়া হয়, সেটা রাস্তা সারাবার বদলে সেটা টাকাটা অন্যদিকে গিয়ে সাইফুন হয়, যেভাবে আমরা স্বাস্থ্যক্ষেত্রে দেখেছি। মানে যারা শুধুমাত্র দুর্নীতিটা করছে, যারা এখানে বসে আছে, এটা তারা জানে না যে সরকারে থাকা মানে গুড গভর্নেন্স দেওয়ার জন্য, এটা কোনো আর্নিং এর জায়গা নয়। বিভিন্ন জায়গায় আমরা এই ছবি দেখেছি, নেতা মন্ত্রীদের বাড়ির সামনেটুকুনি খালি পরিষ্কার থাকে, আর বাকি জায়গা একই রকম থাকে। প্রতি ক্ষেত্রে মানুষকে সার্ভিস দেওয়ার জায়গায় এনারা আর্নিং এর কথা বলছেন। আজকে ওনারা কি মুছতে যাবেন, কোনগুলো মুছবেন? মানে ওনারা তো আমাদের তিলোত্তমার নারকীয় হত্যাকাণ্ডের পর সমস্ত জিনিস মুছে ফেলেছেন, যেভাবে মুছেছেন ওনারা ভাবছেন কি মানুষ বুঝতে পারছে না? মানুষ সব বুঝতে পারছে। আজকে ওনারা কতবার বুঝবেন, ওনারা যতবার বুঝবেন, আজকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা গণ আন্দোলন ছিল। এটা শুধুমাত্র ওনারা হয়তো খুব ট্যাক্টফুলি এটাকে ডাক্তারদের আন্দোলন, ডাক্তারবাবুদের আন্দোলন বলছেন না, এটা একটা গণ আন্দোলন। 8 থেকে 80 বছরের সাধারণ মানুষ এইদের বিভিন্ন রকম দুর্নীতি এবং তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নেমেছে, এবং জুনিয়র ডাক্তারদের হাতে আমরা ব্যাটনটা তুলে দিয়েছি আমরা সমস্ত মানুষ, এবং আজও সেটা আছে। অতএব এনারা যদি ভাবেন যে এইভাবে আমরা রাবার দিয়ে মুছে ফেলবো, রং করে মুছে ফেলবো, এনারা ভুল করছেন। আসলে এনারা যত বেশি এরা মুছতে যাবেন, তত বেশি এনাদের যে মুখোশ সেগুলো খুলতে শুরু করবে, খসতে শুরু করবে, এবং মানুষ তত বেশি শক্তিশালী হবে, তত বেশি ইউনাইটেড হবে। এখান থেকেই কার্যত মনে হয় জনজাগরণের ডাক দেওয়া হয়েছে, যে ছবিটা আমরা লাগাতার দেখেছি অভয়ার হত্যার ঘটনার পর থেকে। বিচারের দাবিতে এখনো পর্যন্ত সরব রয়েছেন। গতকালও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বেরিয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এই তো গেল শুধুমাত্র স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা দেখালাম। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যেই হাসপাতালে এই নারকীয় হত্যা লীলা চলেছে, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালও গতকাল দেখলাম যখন আংশিকভাবে কর্মবিরতি তুলে নেবার ঘোষণা করা হয়, জরুরি পরিষেবায় যখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ফেরেন, ঠিক সেই পর মুহূর্তেই মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঢুকতেই আপনারা জানেন একবারে সামনে, যেখানে অভয়ার বিচারের দাবিতে একটি অবস্থান মঞ্চ, ধর্ণা মঞ্চ, যেই মঞ্চে রীতিমতন ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছিল, সেইখানে ডেকোরেটার্সরা তারা আসেন এবং তা সম্পূর্ণভাবে খুলে দেওয়ার চেষ্টা করেন। কার নির্দেশে, কি কারণের জন্য? একবার ছবিটা দেখাই আপনাদের। একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। না, আমাকে বলছে আমি আসছি এখনই, আপনারা নিয়ে নিন।
বাস আর এর থেকে কথা আছে? আচ্ছা আমার কথাটা শুনুন আপনি আমরা সব করে দেব যেগুলো মানে ছোট আপনার মালগুলো নিয়ে চলে যান বাস আর এসে পেমেন্টটা নিয়ে যান। আপনি মালগুলো দায়িত্ব নিয়েছিলেন তখন তো নামটা নিশ্চয়ই লিখেছিলেন। কি বলা আচ্ছা অর্ডার বলে লেখা আছে। হ্যাঁ আমরা যে বিলটা অর্ডার হয়েছিল সেই বিলটা তো নাম লেখা থাকবে। বিল অর্ডার না ফোনে কথা হয়েছিল ফোনেই কাজ করে ফোনে কথা হয়েছিল এবং সেই কারণের জন্য তিনি এই জায়গা খুলতে এসেছেন। চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। আমরা একটা হয়তো মিসকমিউনিকেশন হয়েছিল, ডেকোরেটরের সাথে আমরা কথা বলে নিচ্ছি, ধর্ণা মঞ্চ যেমন আছে ঠিক সেইভাবেই থাকবে। জিকরের আরডিএর প্রেসিডেন্টের পক্ষ থেকে বলছি ধর্ণা মঞ্চ যেমন ছিল সেইভাবেই চলবে। ডেকোরেটরের সাথে যেটুকু মিসকমিউনিকেশন হয়েছিল সেটা আমি অতি দ্রুত মিটিয়ে দেবো। ধর্ণা মঞ্চ যেমন ছিল সেইভাবেই থাকবে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। কিছু একটা মিসকমিউনিকেশন হয়েছিল এবং তারপর তা সবটাই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে। আমি শুভমের কাছে আসি এখান থেকে। এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ভবনের সামনেটা দেখালাম, সবকিছু মুছে ফেলে একেবারে পরিষ্কার করে, কিছুই যেন হয়নি এরকম একটা না জিনিস সেখানে প্রতিস্থাপিত করবার চেষ্টা করা হচ্ছে। প্রায় একই ঘটনা বলা চলে এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালও করা হচ্ছে, কিন্তু কেন, উদ্দেশ্যটা কি? দেখুন, আমার তো মনে হয় প্রথম কথা হচ্ছে যে গণ আন্দোলনের দিকে আমরা এগিয়েছিলাম, প্রথমত সেটা আমার মনে হয় না যে বাংলা এই আন্দোলন কোনো না, তোমরা আংশিকভাবে কর্মবিরতি তুলে নিয়েছো বলে কি এটা মনে করা হচ্ছে যে আর কোনোভাবে তোমরা প্রতিবাদ করবে না? মানে তোমাদের যা কিছু দাবি দাওয়া ছিল সবটাই পূরণ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমরা তো না, প্রথম কথা হচ্ছে যে একটা কথা পরিষ্কার বলে রাখি, এখানে প্রত্যেকটা মানুষের জন্য, সবার জন্য বলা, যে কথাটা আমরা যখন আংশিক কর্মবিরতি তুলেছিলাম সেই সময় আমরা বলেছিলাম, আজও বলছি সেই কথাটা দাঁড়িয়ে, যে নেক্সট আমাদের পরবর্তী যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, পরবর্তী যে সুপ্রিম কোর্টের শুনানির তারিখ, তার আগে আমরা প্রত্যেকটা কলেজে আমরা দেখব যে প্রত্যেকটা কলেজে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে তার স্ট্যাটাস কী রয়েছে, কতদূর কাজ এগিয়েছে। কারণ আমরা খুব ভালো করে জানি যে মুখের কথায় কাজ হয় না। তার প্রকৃত উদাহরণ হচ্ছে 2019 সালে যখন এনআরএস মেডিকেল কলেজে, আমার নিজের কলেজে পরিবাহতা যখন আহত হয়েছিল, তারপরে এই নবান্নতেই মিটিং হয়েছিল। এই নবান্নতেই মিটিং হয়েছিল, সেখানে লাইভ স্ট্রিমিং করা হয়েছিল, সেখানে গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেখানকার সিসিটিভি, সেখানকার যা যা বলা হয়েছিল করা হবে, সেটা যদি আজকে হতো, তার প্রত্যেকটা মেডিকেল কলেজে যদি, তাহলে কি তার থেকেও খারাপ ঘটনা আজকে ঘটতো? এবং কী হয়েছিল সেই দিন 2019-এর জুন মাসে যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মিটিং করে এবং আন্দোলনটাকে একটা থামিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আমরা সব করে দেবো। 3-4 বছর কেটে গেলেও ওই নির্দিষ্ট 80 থেকে 85 সংখ্যক যে কিছু সিসিটিভি ক্যামেরা, সেগুলো কিন্তু বসেনি। 3-4 বছর লেগে গেছিলো। তাহলে আজকে যখন সুপ্রিম কোর্টে যখন কপিল সিব্বাল মশাই বলছেন যে 2000-3000, হ্যাঁ ওনাকে যাই বলা হচ্ছে উনি বলছে 7 থেকে 14 দিন, ঠিক আছে। তাহলে পরে ওনারা যেরকম আংশিকভাবে আমাদের দাবি পূর্ণ করেছেন, আমরাও সেরকমভাবে আংশিকভাবে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করেছি, শুধুমাত্র এমার্জেন্সিতে আমরা জয়েন করেছি। এবং একটা কথা পরিষ্কার বলতে চাই যে 27 তারিখের শুনানির দিকে চোখ রেখে এবং আমাদের সেফটি সিকিউরিটি প্রত্যেকে, আজকে আমার বলে না, আজকে আমি ডাক্তার বলে নয়, আজকে আমার সাথে যে মেয়েটি কাজ করে বা আমার সাথে যে দিদি বা বোনটি কাজ করে, সে যেরকম নিরাপদ নয়, আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়ার্ডে যে আমাদের যে মহিলা যারা পেশেন্ট ভর্তি থাকেন তারাও কিন্তু সুরক্ষিত নয় একদম। এবং সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ঘটনা ঘটেছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে, শুধুমাত্র যে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে এইরকম ঘটনা বা চিকিৎসকের সঙ্গে, অভয়ের সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে তা নয়, এর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাও তারা করছেন, যে কারণের জন্য এই দাবিগুলির কথা তারা সামনে রাখছেন। কিন্তু বিষয়টাও একটা জায়গায়, শুধুমাত্র নীল সাদা রং করলেই যে সম্পূর্ণভাবে এই জঞ্জাল মুক্ত করা সম্ভব বা সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব, তা কি সত্যিই হয়? নাকি সমাজের এই সকল জঞ্জাল বা যারা দুর্নীতিগ্রস্ত, যারা অপরাধ মনস্ক, তাদেরকে একটা দিকে রেখে বাকি পুরো সংস্কারের কাজটা যদি শাসক দল তারা শক্ত হাতে করে, সেটা করা অধিক প্রয়োজন রয়েছে? এই নিয়েই ফিরবো ছোট্ট একটা বিরতির পর। গত 9ই আগস্ট ঘটে যাওয়া ঘটনা এবং সেই একটা ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
একাধিক দুর্নীতির অভিযোগও সামনে আসে। যখনই একটার পর একটা চরিত্র সামনে আসে, ঠিক তার পাশাপাশি এই চরিত্রগুলো কতটা করাপ্টেড, অর্থাৎ কতটা নিম্ন মানসিকতার হলে এই রকম ভাবে রাজত্ব চালানো যায়, এই রকম ভাবে সিন্ডিকেটে চালানো যায়, এই রকম ভাবে হুমকি দেওয়া যায়, থ্রেট দেওয়া যায়, এবং একই সঙ্গে চিকিৎসা পরিষেবাকে কিভাবে এফেক্ট ফেলা যায়, সেই বিষয়টাও কিন্তু এরা যেই নির্দিষ্ট নামগুলো সামনে আসছে তারা দেখেছে। যার মধ্যে অন্যতম আপনারা জানেন, যেমন এক কথা বলতে গেলে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ ছিল, ঠিক তার পাশাপাশি তার বেশ কিছু সাঁকড়ের তারাও ছিল, যার মধ্যে অন্যতম নাম আপনারা ইতিমধ্যেই হয়তো মুখস্থ হয়ে গিয়েছে প্রত্যেকের, এতবার করে নামগুলো সামনে এসেছে। বিরূপাক্ষ বিশ্বাস, যাদেরকে হয়তো এই অভয়ার হত্যাকাণ্ডের আগে কিছু সংখ্যক মানুষ চিনতেন, কিন্তু গোটা রাজ্য তথা দেশের মানুষ হয়তো চিনতেন না। এরা কতটা কীর্তিমান সেটা হয়তো সত্যি আমরা সেই সময় বুঝিনি। অভিক দে বলুন, সৌরভ পাল বলুন, এছাড়াও তো আরও অনেক অনেক ভুরি ভুরি নামগুলো রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগটা কারা এনেছিলেন? জুনিয়র চিকিৎসকেরা। আর পারেননি তারা, পিঠ থেকে গিয়েছিল তাদের। শুনুন, একটার পর একটা বক্তব্য, একটার পর একটা অভিযোগ, কী পরিমাণ দুর্নীতি হয়েছে এই বক্তব্যগুলো শুনলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে। আরজি করে যে দুর্নীতি হয়েছে বা বিভিন্ন মেডিকেল কলেজে যে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকবার জানানো হয়েছে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজ নিয়ে একটা সমস্যা, কমপ্লেন আছে, নিয়মের বুড়ো আঙুল দেখিয়ে এইগুলো হয়েছে। মেডিকেল কলেজে এই জিনিস পার্কিং এটা থাকার তো পুরোটাই ইললিগাল। এই টাকাটা যেত কোথায়? অন্তত রোগী কল্যাণে তো যায়নি। ওই কল্যাণ শুধুমাত্র সন্দীপ ঘোষ আর সন্দীপ ঘোষের উপর মহলেরই হয়েছে। ডাক্তার অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার বলতে আমাদের লজ্জা করে, এরা হচ্ছে বর্ন ক্রিমিনাল। এবং আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এদের বিরুদ্ধে যা যা অভিযোগ ছাত্রীদের আছে, মহিলা চিকিৎসকদের আছে, তার সন্দেশখালীকেও হার মানাবে। এই যে ডিএমইকে সদ্য অপসারণ করা হলো, তিনি যখন প্রিন্সিপাল ছিলেন, তার আগে যিনি ডিএমই প্রিন্সিপাল ছিলেন, বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন বর্তমান মেডিকেল কলেজ, এদের প্রত্যক্ষ মদতে প্রিন্সিপালের অফিসের উপরেই যে গেস্ট, সরকারি যে গেস্ট রুম, প্রিন্সিপালের গেস্ট রুম, তার চাবি থাকতেই অভিক, বিরূপাক্ষ, হচ্ছে যে বিশাল সরকার, এদের হাতে। এবং এরা সেখানে রীতিমতো মধুচক্রের আসর বসাতো প্রতিদিন। ওদের যাদের চোখে লাগতো সেই রকম হচ্ছে যে ছাত্রীদের এবং জুনিয়র লেডি ডাক্তারদের, তাদের ডেকে পাঠানো হতো। সুশান্ত রায়ের পুত্র কখনো এলো বিশেষ অতিথি, কখনো হচ্ছে হয়তো সন্দীপ ঘোষও গেছে কিনা জানি না। এইরকম বিভিন্ন সিন্ডিকেট চক্রের যারা অতিথি যেত, সেই অতিথিদের মনোরঞ্জনের দায়িত্ব নিতে হতো এইসব ছাত্রীদের, মেডিকেল ছাত্রী এবং লেডি ডাক্তারদের। এবং সন্দেশখালীর থেকে কোনো অংশে কম না, সেখানে পিঠে বানাতে ডাকানো হতো, আর এখানে মধ্য পরিবেশন করতে এবং মনোরঞ্জন করতে ডাকা হতো। যে অভিক, বিরূপাক্ষ এবং এই পুরো সিন্ডিকেট, সুশান্ত রায়ের পুত্র সৌত্রিক রায়, এদের পুরো সিন্ডিকেটটার, সৌরভ পাল, প্রত্যেকের হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে, তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে, তুই মুখে কি ক্রিম মাখিস, তুই ঠোঁটে কি মাখিস? স্টুডেন্টসরা ক্লাসে থাকে, টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়, আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র্যাগিং নেওয়া হয়। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। যে কি হয়, আমাদের অডি আছে, ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে, আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। অবধি এটা আরজিকর হয়নি, কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। মহিলারা চিকিৎসকরা তারা বলছেন এখানে হয়তো আরজিকর হয়নি, কিন্তু হতে কতক্ষণ, এমনকি সেটা পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। মানে আরজিকর করে দেবো, এটা কারা বলতে পারেন? এ তো কোনো পশুরা, তারাও হয়তো বলতে গেলে একবার ভাববেন যে ঘটনা ঘটেছে, তারপরেও কি করে বলতে পারেন? সাহসটা কি করে পান সজল বাবু? সজল বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, এটা মানে যে ঘটনা, যে দুর্বৃত্তের যে চক্র যেটা তৈরি করা হয়েছে, আমরা
আগে থেকেই বলেছিলাম সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে যে আরজি করের যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড কর্মস্থলে ঘটেছে তার পেছনে যদি এই ধরনের দুর্বৃত্তায়ন না থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে না। আজ সেটা একটু একটু করে বেরিয়ে আসছে, আর সবাই মুখ খোলার সাহস পাচ্ছে, বা আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে রাস্তায় নেমেছে, তার ফলে আজকে হয়তো সেটা সাহস পাচ্ছে সবাই, আজকে হয়তো একটু একটু করে বেরিয়ে আসছে। কিন্তু এখনো আমি বলছি, আজকে যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা কিন্তু কখনোই তাদের সেই উদ্দেশ্য নেই যে এই ধরনের দুর্নীতির চক্রগুলোকে ভাঙে, কারণ এখনো দুর্নীতির চক্রী যারা এখনো পর্যন্ত রয়েছে, সুশান্ত রায় থেকে শুরু করে তার যে পাতা রয়েছে এসপি দাস, এদের কাউকে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত জেরা পর্যন্ত করেনি বা অ্যারেস্ট করেনি। এদের অবিলম্বে অ্যারেস্ট করা দরকার, কারণ এরাই যারা চক্রটা চালায়, গোটা রাজ্য জুড়ে যে চক্র চালাতো, এই যে বর্ধমান মেডিকেল কলেজের কথা, মেদিনীপুর মেডিকেল কলেজের কথা, সাগরদত্ত মেডিকেল কলেজের কথা, এই যে উঠে আসছে, এটা গোটা রাজ্য জুড়েই কিন্তু এই একই ধরনের ঘটনা কিন্তু ঘটতো এবং ঘটে চলেছে এখনো। কিন্তু তারা কিন্তু এই ধরনের ঘটনার চক্রগুলো চালানোর জন্যই কিন্তু তারা এখনো উদ্বেগে আছে। আন্দোলন খানিকটা হয়তো যদি প্রশমিত হয় তাহলে কিন্তু আবার তারা করবে। অতএব এখানে আমাদেরও ভূমিকা রয়েছে, ছাত্রছাত্রী থেকে জুনিয়র ডাক্তার থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাধারণ নাগরিক সকলেরই কিন্তু ভূমিকা রয়েছে। আর এখানে প্রতিরোধ কমিটি তৈরি করা দরকার, প্রত্যেকটা কলেজে কলেজে নির্বাচিত বডি থাকা দরকার, ছাত্রদের মধ্যে, জুনিয়র ডাক্তারদের মধ্যে এবং ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবার মধ্যে আজকে নির্বাচিত বডি থাকা দরকার, যাদের মাধ্যমে সমস্ত কাজ হবে। এই দাবি উঠে আসুক এবং এই যদি এই নিজেরা নিজেদের প্রতিরোধ যদি না গড়ে তোলা যায় তাহলে পুলিশ তো রয়েছে এই অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। তারা তো একটা করে অপরাধ করবে, তারা তো ধামাচাপা দিয়ে দেবে। আজকে সিবিআই এর দীর্ঘসূত্রিতা, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা রয়েছে, তাহলে বাঁচবে কি করে আজকে সভ্যতা? আজকে সভ্যতাকে রক্ষা করতে পারে একটাই এই আন্দোলন, এই গণ আন্দোলন, এই ছাত্রছাত্রীদের ইউনিয়ন, নির্বাচিত ইউনিয়ন, জুনিয়র ডাক্তারদের নির্বাচিত ইউনিয়ন এবং সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সকলের নির্বাচিত ইউনিয়ন আজকে তৈরি করা যদি যায়, তারা যদি আজকে সার্ভিলেন্স রাখে, তারা যদি সুপারভাইজ করে, তাহলেই একমাত্র এটাকে আটকানো সম্ভব। এখন মনে করা হচ্ছে এই ছবিগুলো সামনে আসবার পর যে কিছু করার দরকার রয়েছে, কিন্তু এই ছবিগুলোতে একদিনের নয়, দীর্ঘদিন ধরে একই রকমের ছবিগুলো সামনে আসছে। আমরা হয়তো সেটা প্রকাশ্যে আনতে পারিনি, অথবা হয়তো প্রকাশ্যে গোটা বিষয়টা আসেনি, কারণ ভয় ছিল, আতঙ্ক ছিল যে এই রকম ভাবে যদি তারা প্রতিবাদ করেন তাহলে হয়তো তাদের প্রাণটা থাকবে কিনা, এমনকি তারা ভবিষ্যতে এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেই বিষয়টাতেও তারা ভয় পেয়েছেন, যেই কারণের জন্য তারা চুপ করেছিলেন। কিন্তু মেয়েরা তো ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা বা যারা করছে সেটা তো সম্ভব নয় মেনে নেওয়া। দ্বিতীয়ত, যে রাজ্যের একটি রাজনৈতিক শাসক দল, যেটাকে আমরা বলে থাকি, তিনি একজন মহিলা এবং একই সঙ্গে রাজ্যের যিনি অভিভাবক তিনি একজন মহিলা, অথচ সেই রাজ্যেই মহিলারা তারা সুরক্ষিত নয়। মহিলাদেরকে এইরকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি মদের আসর বসানো হচ্ছে, সেই আসরে পর্যন্ত মেয়েদেরকে দিয়ে পরিষেবা যাতে তারা দিতে পায় পরিবেশন করা হচ্ছে মদ। আসবো আলোচনায়, কিন্তু তার আগে এই যে থ্রেট কালচারটা সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর মাথায় কারা কারা রয়েছে একবার গ্রাফিক্যালি দেখুন। যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাল জামা পরে, এই ব্যক্তি হচ্ছে অভিক দে। মদের যে মেহফিল বসতো সেখানে কার্যত থ্রেট কালচার চলতো এবং প্রায় রাতে চলতো এই পার্টি, প্রত্যেকটা দিন রাতে এই পার্টি চলতো এবং নির্দিষ্ট একটি ঘরও ছিল, গেস্ট হাউস। সেই গেস্ট হাউসে অভিকের এই মদের আসর বসতো, প্রায়শই রাতে চলতো পার্টি, মদ্যপান করানো হতো, ভয় দেখিয়ে ডাকা হতো চিকিৎসক ছাত্রীদের, শুধুমাত্র মহিলাদের ছাত্রীদের তাদেরকে ডেকে পাঠানো হতো, মদ পরিবেশন করানো হতো তাদেরকে দিয়ে। একেবারে যেন এই সন্দেশখালী ঘটনা, কিছুক্ষণ আগে দেবাশিসবাবু বলছিলেন যে পিঠে বানানোর জন্য তাদেরকে ডাকা হতো, আর এখানে মদ পরিবেশনের জন্য ডাকা হচ্ছে চিকিৎসক হিসেবে দুদিন বাদে যারা প্রতিষ্ঠিত হবেন সেই সকল ছাত্রীদেরকে। এমনকি ছাত্রীদের দিয়ে যদি ছাত্রীরা আপত্তি জানাতো তাহলে তাদেরকে হুমকি দেওয়া হতো এবং হুমকি দিত কে? এই কালপিট অর্থাৎ অভিক দে, যার বিরুদ্ধে অভিযোগগুলো সামনে আসছে। এমনকি পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, এই হুমকি পর্যন্ত সামনে আসছে। এবং একই সঙ্গে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য তুলে ধরি, যেই অভিজ্ঞদের নাম এখন হয়তো সামনে আসছে, আমরা হয়তো আলোচনা করছি ঠিকই, কিন্তু এই অভিজ্ঞদের আরও কত কীর্তি রয়েছে সেটা কি এর আগে কোনোভাবেই স্বাস্থ্য ভবন পর্যন্ত যায়নি, নাকি শুধুমাত্র শাসক দলের ছত্রছায়াতে ছিল বলেই এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল? যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনেও আমরা রেখেছি, দেখুন একেবারে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও, যেই অভিজ্ঞদের একটা সময় পর হয়তো গিয়ে লোকে ভাবতো না চিকিৎসক, তার কাছে যেতে হবে, সুস্থ হতে হবে, সেই কারণে সেই অভিজ্ঞদের কাছে এখন যাওয়া তো দূর, বরং এই যে চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের ওপর আস্থা ভরসাটুকুনি পর্যন্ত এখন সাধারণ মানুষে তারা রাখতে পারছেন না। এই অভিজ্ঞদের, এমনকি বিরূপাক্ষ বিশ্বাস, এই সৌরভ বলে যেই ভদ্রলোক রয়েছেন,
এবং ভদ্রলোক বলতে গেলেও হয়তো একবার ভাবতে হচ্ছে যে সত্যি তাদের সঙ্গে ভদ্রলোক কথাটা যায় তো। সুতরাং এদের এই চরিত্রগুলো সামনে আসবার পর এইরকমই কিন্তু একাধিক প্রশ্ন এরই সঙ্গে সঙ্গে সামনে আসছে। আর এখান থেকে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাই, শুভমের কাছে আসবো, কিন্তু তার আগে দেবাশিসবাবু এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা কি কোনো কিছুই জানতো না স্বাস্থ্য ভবন? কিছু জানতো না, কেউ জানতো না এটা সম্ভব? না না, এটা সম্ভব নয়। আমার এখানে একটা কথা মনে পড়ছে, চার্লস ডিকেন্সের একটা খুব বিখ্যাত লাইন আছে, দিস ইজ দ্য বেস্ট অফ টাইম অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইম। ওয়াই বেস্ট অফ টাইম? না, এই সময় কি হয়েছে মানুষের মধ্যে বা ধরুন এই সবার মধ্যে থেকে ভয়ের যে সেফটি ভাল্ভ সেটা খুলে বেরিয়ে গেছে, তার ফলে মানুষ এখন মানে আন্দোলন করছে বা প্রতিবাদ করছে, এটা ভালো দিক। খারাপ দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন আজকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি বা জানতে পারছি বা আমরা প্রচণ্ড আলোচনা করছি, অভিককে আমরা তুলনা করছি, সন্দীপ ঘোষের সম্বন্ধে গালি বর্ষণ করছি, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এর মাথায় যারা আছে বা আসলে এরা তো সমস্তই বোড়ে বা আপনি ওই বলেন না নাইট বা এরকম কিছু দাবা খেলার, এরা তো আসল নয়। এর পিছনেতে যারা রয়েছে তারা কিন্তু মনে মনে হাসছে বা বুক চিতিয়ে বলছে যে তোমরা আমাদের ঘন্টা করবে, কিচ্ছু করতে পারবে না। কারণ এটাই তো আমরা দেখে আসছি, আজকে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে যাচ্ছে, আজকে সবাই কিছুদিন সিবিআই ধরছে তারপর তারা ছাড়া পেয়ে যাচ্ছে, আজকে সুশান্ত সিং রাজপুত 4.5 বছর হয়ে গেছে তার কিছু হয়নি, সারদা নারদা কিছু হয়নি। তাহলে মানুষের কাছে এটা ওয়াস্ট অফ টাইম। কারণ এদের সমস্ত আমরা আলোচনা করছি, বিভিন্নভাবে ভৎসনা করছি, কিন্তু আলটিমেটলি এরা একটা সার্টেন সময়ের পর আমরা জানি না রাজনীতির কোন সুতোটা এখানে টানাটানি চলছে, তার ফলে এদের কিছু হচ্ছে না। হতে পারে যে সামনে ধরুন আজকে একটা বিল পাস হবে, এক দেশ এক ভোট, সেই বিলে হয়তো তৃণমূলের সাপোর্ট লাগবে বিজেপির, আমি জানি না, এটা ভুলও হতে পারি, আমি ভুল হলে সব থেকে বেশি খুশি হব, কিন্তু হয়তো সে কারণে অনুব্রত হঠাৎ করে ছাড়া পেয়ে যাচ্ছে। মানে এই যে জিনিসগুলো হচ্ছে, আজকে যে সন্দীপ ঘোষকে আমরা এত গালি দিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই ধরে নিয়ে গেল, তারপর কি পারবে ওনাকে আলটিমেটলি শাস্তি দিতে? এটাকে হতে হবে যে দেবাশিসবাবু সিবিআই এখন তদন্ত করছে, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে একটা দিন বা দুটো দিনের ঘটনা এটা নয়, দীর্ঘদিন ধরে এই ঘটনা চলছে, তাহলে এই ঘটনার বিন্দু মাত্র কোনো খবর কি কোথাও যায় না? না, এটা তো আপনি একটা একেবারে অন্যরকম, মানে আপনিও জানেন এর উত্তরটা, মানে আমি চুরি করছি এবং এটা আমার আর্নিং, সোর্স অফ আর্নিং। মানে এখানে আরজি করকে তো মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বা মানুষকে সারাবার জন্য আরজি কর নয় বা মেডিকেল কলেজ নয়, আজকে শাসকের কাছে এটা হয়ে গেছে, এখান থেকে আমাকে, এটা আমার সোর্স, এখান থেকে আমি টাকা তুলতে হবে। মানে আমি যে কথাটা বহু মানে রোজগারের জায়গা, স্পষ্ট বলতে গেলে রোজগারের জায়গাতে আপনি যতক্ষণ না আমাকে মানে আঙুল দিয়ে দেখাচ্ছেন, আমি কেন অযথা নিজের বাস নিজে নিতে যাব? একদমই তাই, আমি চলে যাবে। এখানে যেহেতু আমাদের হাতে সময় একদম কম, আমি একটুখানি দেখাবো এই যে এখানে যেই চিকিৎসক আজকে প্রতিবাদে এসছেন তিনি হাতে স্টেথোস্কোপ নিয়ে এসছেন, এটা ধরার মতন ধৃষ্টতা সত্যি আমার হয়তো নেই, কিন্তু আজ এটাই দেখাতে হচ্ছে। তার কারণ এর যে সম্মানটা আমরা দিয়ে থাকি, ভগবান হিসেবে আমরা চিকিৎসকদের পুজো করে থাকি বলা যায়, সেই ভগবানদের মধ্যে থেকে কিছু কিছু শয়তান সামনে আসছে, যে কারণের জন্য সত্যি এই স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভয় রীতিমতন আমাদের থেকে যাচ্ছে যে আমরা যার কাছে যাচ্ছি সত্যি সেই ব্যক্তি সঠিকভাবে পাশ করে চিকিৎসক হয়েছে তো, নাকি এই রকমভাবেই অভিজ্ঞ বা বিরূপাক্ষদের মতন তারাও কোনো না কোনোভাবে মানুষ মারার জন্য এই প্রশিক্ষণ নিয়েছে, তারা চিকিৎসক নয়? জানি না, এর উত্তর হয়তো পরবর্তী সময় আমরা জানবার চেষ্টা করব, কিন্তু একই সঙ্গে আমরা দেখাচ্ছি এই অভিজ্ঞদের শুধু নয়, এই অভিজ্ঞদের মতন হয়তো আরও পকেট এরিয়াতে আরও অনেকে রয়েছে যাদের খোঁজ হয়তো এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি, হয়তো আমরা খোঁজ পাবো, তদন্ত যত এগোবে আরও হয়তো নাম আসবে। কিন্তু বিশ্বাস করুন, আমরা চাই না এই রকমভাবে কারোর দিকে আঙুল তুলতে, কিন্তু যে ছবি সামনে আসছে তাতে আঙুল আমাদের তুলতেই হচ্ছে। আজ এখানে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।